ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৮। প্রণয় উদিত সূর্যের দিকে তাকালো। দিনের প্রথম সূর্যকিরণ আছড়ে পড়েছে প্রণয়ের চোখ মুখে। সেদিকে তাকিয়ে প্রণয় বলল, ওগো আকাশ, দেখছো তুমি? সে আমাকে কি ভীষণভাবে কষ্ট দিয়েছে। আমার শরীর মানসিক শারীরিক সকল যন্ত্রণা সয়ে নিচ্ছে, শুধু তার মুখের পানে চেয়ে, শুধু তাকে নিরাপদে রাখার জন্য। কারণ সে ভালো থাকলে আমি ভালো থাকি। কিন্তু আমি যে ওর কষ্ট, ওর চোখের পানি সহ্য করতে পারছি না। সে হয়তো কোনোদিনও জানবে না আমিও 15টা বছর অপেক্ষা করেছি শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্য আর আমার ধৈর্যের ফল একইভাবে দিবে। কখনো ভাবিনি। সে আবারও আকাশের দিকে চেয়ে বলল, তুমি জেনে তুই জেনে রাখিস প্রিয়তমা, আমার ভঙ্গুর হৃদয়টা যদি কোনো এক সময় ভালোবাসার তৃষ্ণায় মরেও যায়, তবুও সে ধ্বংস বিশেষ তোর বাস। তুই ছড়িয়ে আছিস এ দেহের ও মনের সর্বত্র। আমি যে সর্বহারা নিঃস্ব একজন মানুষ। হয়তো বাইরে থেকে দেখলে মনে হবে আমি অত্যন্ত সুখী মানুষ, কিন্তু তারা কি জানে আমি কতটা নিঃস্ব? কিন্তু এত কিছুর মধ্যেও আমি তো জানি আমার রক্তজব আমাকে কতটা ভালোবাসে, কতটা। ভাষা ভাষা ওই নীলাভ চোখে আমি নিজের জন্য ভালোবাসার সাগর দেখেছি, যা আমার সকল অপূর্ণতার মধ্যেও এক টুকরো পূর্ণতার সুখ। এটা ভেবে সে একচিলতে হাসলো, আবারও বলল, এই আবরার শিকদার প্রণয় তার রক্ত যাবার জন্য সবকিছু করতে পারে। একরকম এক কেন, 101 জন্ম তো দূরে থাকলেও তবুও তার গায়ে ফুলের টোকাটু লাগতে দিবে না। প্রয়োজনে নিজেকে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে দিবে, সকল আঘাতে নিজের বুকে পেতে নিবে, তবুও তার প্রাণের গায়ে আঘাত আসতে দিবে না সে। সে বলল, আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার না হয়েও শেষ পর্যন্ত আমার চোখের সামনে থেকো। তোমার ওই চাঁদ মুখটা দেখে সকল দুঃখ পুষিয়ে নেওয়া যায়। ওরা এখন কেন ওরা এমন কেন করলো বলতো? কি হতো আমাদের একসাথে থাকতে দিলে? প্রয়োজনে আমি ওদের কেন হয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। এসব ভেবে প্রণয়ের বন্ধ চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা ব্যথাতুর অশ্রুকণা। প্রণয় ছাদ থেকে নেমে যেতে যেতে ফোন বের করে সুইচ অন করতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রহেলিকা নামটি চলচল করছে। প্রণয় একটু বিরক্ত হলো, কিন্তু সে সব পাত্তা না দিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো বলল প্রণয়। উপাস থেকে প্রহেলিকা উদ্বিগ্ন কণ্ঠে বলল, প্রণয়। প্রণয় ভাবলেশীনভাবেই উত্তর দিল, হুঁ। প্রহেলিকা উত্তেজিত স্বরে বলল, কোথায় তুমি? সারা রাত কোথায় ছিলে? আমি কতগুলো ফোন দিয়েছি, কিন্তু ফোন কেন অফ? তুমি জানো আমার কত চিন্তা হয়েছে? প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, আসছি আমি। প্রহেলিকা বলল, কোথায় এখন? প্রণয় শুধু বলল, বাগান বাড়িতে। বলে ফোনটা কেটে দিল। শুদ্ধ আর প্রহেলিকা চোখে মুখে লেগে আছে হিংস্রতার ছাপ। প্রতিহিংসার ভালোবাসা না পর যন্ত্রণা, দুজনেই জ্বলে পড়ে ছারখার হচ্ছে। শুদ্ধ পাশের দেওয়ালে লাথি মেরে বলে উঠল, এত কিছু করেও ওদের আলাদা করতে পারছি না। সে নিজের মাথায় চুল টেনে ধরল। প্রহেলিকার দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কেমন বউ? হ্যাঁ, স্বামীর মনে নিজের জায়গা করে নিতে পারো না? কেমন বউ তুমি? কি লাভ হলো তোমার সাথে এত খড়কট পুড়িয়ে বিয়ে দিয়ে? প্রহেলিকা দ্বিগুণ রেগে গিয়ে বলল, তুমি কি করেছ? তুমি কেন পারোনি এতদিনে প্রিয়তাকে বিয়ে করতে? এখনো সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবেই প্রিয়তাকে বিয়ে করে নাও। একবার বিয়ে হয়ে গেলে প্রণয় আর প্রিয়তাকে কিছুই করতে পারবে না। শুদ্ধ কাঠখড় স্বরে বলে দিল, তুই আমার প্রিয়তা থেকে দূরে থাকবি, তুই বড় বিপজ্জনক। প্রহেলিকা তার ছেলের হাসি দিয়ে বলল, এই একটা মেয়ে আমার গোটা জীবন ধ্বংস করে দিল। আমার জীবন থেকে সুখ শান্তি সব কেড়ে নিল। আমার ভালোবাসা প্রণয়কে কেড়ে নিল। ওর জন্য প্রণয় আমাকে ভালোবাসে না। কালকে সবকিছু শেষ করতাম, কালই সবকিছুর প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু প্রণয় সব নষ্ট করে দিল। শিকদার বাড়ির পরিবেশ আজ থমথমে, কারণ কিছুক্ষণের মধ্যেই পৃথাকে বিদায় দিতে হবে। বাবা, চাচা, মা, চাচিদের সালাম করে নিল পৃথা। অনুশ্রী বেগম তো কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। পৃথাও মাকে জড়িয়ে ধরে বসে আছে। বাড়ির সবার মন বিষগ্ন। প্রথম তার নিজের দিকে তাকিয়ে, কাঁদিস না বনু, তোকে সারা জীবনের জন্য পাঠিয়ে দিয়েছি না তো, আবারও আসবি তুই। পৃথা ওর মেজো দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রীতমও বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। সমুদ্র অরণ্য নিজেদের কন্ট্রোল করতে পারছে না। তারা যেন তাদের আপুকে ভীষণ ভালোবাসে। প্রেমেরও আপু কিছুটা মন খারাপ, কিন্তু সে অন্যদের মতো মেলোড্রামা করছে না। এই পরিবেশে স্বাভাবিক বললেই চলে। তোমরা তো কাঁদছো কেন?
এতদিন আমরা কেঁদেছি, এবার সাদিক ভাইয়ের পালা, সে কাঁদবে। তোমরা কেন কাঁদছো? সাদিক সহ সবাই এক গম্ভীর পরিস্থিতিতে ঠোঁট টিপে হাসলো। কি পৃথা, এসব গায়ে মাখলো না। সে সোজা গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। প্রেম ও আপু কে জড়িয়ে ধরে বলল, আপু এভাবে কাঁদলে কিন্তু তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। পৃথা আরো জোরে কেঁদে উঠলো। এসব দেখে প্রহেলিকা, প্রেরণা, পরিণীতা, সায়রা, চিত্রা, কুহু সবারই মন খারাপ হয়ে গেল। কিন্তু যা নিয়ম তা তো করতেই হবে। প্রথম গাড়িতে ওঠার সময় তারা দিল। পৃথা বলে উঠল, বড় দাদান কোথায়? এবার সবাই টনক নড়ল। কালকে এভাবে বেরিয়ে যাওয়ার পর প্রণয়কে আর দেখা যায়নি। অনুশ্রী বেগম চিন্তিত হয়ে গেল, কোথায় গেল আমার ছেলেটা? পৃথা আবারও বলল, প্রিয়, প্রিয় কোথায়? পরি আর প্রিয় আমার সাথে যাবে। এবার সবাই অবাক হলো, সত্যি সত্যি প্রিয়তা কোথায়? তাকেও তো কাল থেকে দেখা যায়নি। শুদ্ধ বলল, ওরা দুজন একটু আগে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। এই কথা শুনে সবাই আশ্বস্ত হলো, কিন্তু পরিণীতা ভুরু কুচকালো। ভাবলো, শুদ্ধ ভাই মিথ্যা কেন বলল? ওদের কথায় মাঝেই প্রণয়ের গাড়িতে করে বাড়ির গেট দিয়ে ঢুকলো, সাথে প্রিয়তা। ওদের দুজনকে একসাথে দেখে ভীষণভাবে রাগান্বিত হলো দুজনেই। পৃথা ছুটতে এসে প্রণয়কে জড়িয়ে ধরতেই হাউমাউ করে কেঁদে উঠল। প্রণয়ও বোনের মাথায় স্নেহের হাত রাখলো, যার অর্থ আমি আছি তোর পাশে। প্রণয় স্বল্পভাষী, তাই মুখে কিছু বলল না। সে ধরে নিল পৃথাকে, সাদিকের পাশে বসিয়ে দিল। সবাই চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে। পরিণীতা ও প্রিয়তা যাবে তার সাথে। পরিণীতা সব আগে থেকে গুছিয়ে নিয়ে নিচে নেমেছে, কিন্তু প্রিয়তা না যাওয়ার জন্য গানগুই করতে শুরু করলো। প্রিয়তা বলল, আমার ভালো লাগছে না মেজো আপু, পরি আপু তো যাচ্ছে, কিন্তু আমি যাব না। প্রেরণা ধমক দিয়ে বলল, চুপ, গাড়িতে গিয়ে বস। প্রিয়তা বলল, আমি কিছুই রেডি করতে পারিনি। পরিণীতা বলল, আমি জানিয়েছি তাতে আমাদের দুজনের হয়ে যাবে। আর কোনো বাহানা খুঁজে পেল না প্রিয়তা। নিরুপায় হয়ে পরিণীতার পাশে গিয়ে বসলো। পরপর 10টি গাড়ি শিকদার বাড়ির সীমানার বাইরে বেরিয়ে যায়। যতক্ষণ দেখা যাচ্ছিল প্রিয়তার মুখ বের করে প্রণয়কে দেখছিল। বর্তমানে শিকদার বাড়ির পরিবেশ একেবারে শান্ত। চার পর্দার গিন্নিরা বিষগ্ন মনে নিজেদের ঘরে বসে আছেন। বাড়ির প্রায় সব অতিথি চলে গেছে, এখন শুধু বাড়ির ছেলেমেয়েরা আর তাদের কিছু সার্ভেন্ট আছে। এটাই শিকদার বাড়ির আসল দৃশ্য। পূর্ণতা, ইয়োনা, কুহু আর চিত্রা থেকে গেছে, কারণ কালকে পৃথার বৌভাত। তারা এখান থেকে যাবে। যেহেতু পরিণীতার প্রিয়তা নেই, তাই কুহু আর চিত্রা পরিণীতার ঘরে আর ইয়ানা পূর্ণতার ঘরে ঘুমাবে বলে ঠিক করেছে। প্রণয় নিজের ঘরে গেল। সে ভীষণ ক্লান্ত। একটা মানুষ আর কতটুকু সহ্য করতে পারে? সে কাল থেকে একটা জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি তাকে গোসল করতে হবে। গায়ের কালো শার্টটা খুলতেই কাল রাতে সব কথা মনে পড়ে গেল। এই শার্টে তার প্রিয়তা লেপ্টে ছিল। প্রণয় নিজের নাকের কাছে নিয়ে কিছু একটা ঘ্রাণ নিল প্রাণ ভরে, তারপর আলমারিতে যত্ন করে রেখে দিল। এই সকল দৃশ্য দূর থেকে দেখলো প্রহেলিকা। চোখে তার পানি চলে এলো। প্রণয় ওয়াশরুমের দিকে পা বাড়াতে প্রহেলিকা বলল, প্রণয় শোনো। প্রণয় দাঁড়িয়ে গেল, পেছনে ফিরে প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকার কাছে এসে টলমল চোখে বলল, কাল রাতে কোথায় ছিলে তুমি? তোমাকে কত ফোন করেছি, কত চিন্তা হয়েছিল জানো? প্রণয় বলল, কাল একটা ইম্পর্টেন্ট কাজে বাগান বাড়িতেই ছিলাম। প্রণয়ের কথা শুনে প্রহেলিকা মনে মনে ফুঁসে উঠল। সে বলল, ও তাহলে চলো। প্রণয় ভুরু কুঁচকে বলল, কোথায়? প্রহেলিকা ওয়াশরুমের দিকে ইশারা করলো। প্রণয় মনে মনে ভীষণ বিরক্ত হলো, রাগে জ্বলে উঠলো। বলা চলে, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। ঠিক আছে চলো। প্রহেলিকা বাঁকা হাসলো, মনে মনে বলল, তোমার সবকিছুতে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো। একদিন তোমার মনেও জায়গা করে নিব। এর আগ পর্যন্ত না হয় না বলে আবারও হাসলো। শিকদার বাড়ির বাগান শিকদারদের বাগান বাড়ির বেসমেন্টের অন্য একটি কক্ষে 4জন লোক হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। তাদের চোখে মুখে প্রাণ ভিক্ষার আকুতি। তাদের আশেপাশে গোটা 10 কালো পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো প্রণয়। তার মুখে ভালোবাসা, হিংসা, দয়া, মায়া কোনো কিছুর ছাপ নেই। প্রণয় সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। প্রিয়তাকে প্রথম যে ছেলেটা আঘাত করেছিল তার চোখের দিকে গভীর দৃষ্টি দিল। ছেলেটার এই গভীর বাদামি চোখের দিকে তাকিয়ে আটকে উঠল। কিছু একটা ছিল ওই চোখে, যা সহ্য করতে পারছিল না। তারা 4জনই বুঝে গেছে আজই তাদের অন্তিম দিন। প্রণয় তার অ্যাসিস্ট্যান্ট জাভেদকে অত্যন্ত শান্ত স্বরে বলল, যাও নিয়ে আসো। এতক্ষণ ধরে জাভেদ প্রণয়ের
পাশে দাঁড়িয়ে কাঁপছিল। প্রণয়ের কণ্ঠ শুনতে চমকে ওঠে। করুণ দৃষ্টিতে সামনে তাকাতেই চারজনের দিকে চোখ চলে যায়। প্রণয় এখনো শান্ত দৃষ্টিতেই তাকিয়ে আছে। জাভেদ একটি পাত্রে গরম ফুটন্ত তেল আর একটি বড় রামদা নিয়ে হাজির হলো। রামদাটি প্রণয়ের হাতে দিতেই কাপা হাতে এগিয়ে দিল। দুজন লোক এগিয়ে এসে গরুর হাড্ডি কাটার মতো মুঠোর লোকটার হাত দুটো চেপে ধরল। প্রণয়ের চোখে শান্ত ভাবটা কেটে গেছে, গিয়ে হঠাৎ করে হিংস্রতা জেগে উঠেছে। সে হিংস্র হয়ে উঠে বলল, কে পাঠিয়েছিল তোদের? লোকটা কিছু না বলেই মাথা নিচু করে রাখলো। এতে যেন প্রণয়ের রাগের বাঁধ আরো ভেঙে গেল। সে এক কোপে লোকটার হাতের কবজি থেকে আলাদা করে দিল। ভয়ঙ্কর কণ্ঠে বলল, তুই আমায় খুন করার চেষ্টা করলেও আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই প্রণয় শিকদারের সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়েছিস। যে হাত দিয়ে তুই আমার রক্তজবাকে আঘাত করেছিলি, সেই হাত তোর থেকে আলাদা করে দিলাম। এই দৃশ্য দেখে জাবাদ যেন প্রাণ ভয় যায় অবস্থা। খুব ভয় পেয়ে গেছে সে। প্রণয় তেলের বাটিতে হাত দিল। আবারও দুজন লোক এসে সামনে লোকটার চোখের পাতা মেলে ধরল। প্রণয়ের সুন্দর মুখটা বীভৎস ভয়ঙ্কর দেখাচ্ছে। প্রণয় লোকটার চোখে মনিতে গরম তেল ঢেলে দিল। লোকটা যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে উঠল। এই দৃশ্য দেখে জাবেদ সব বাকি তিনজন জ্ঞান হারালো। প্রণয়ের মাথা তখনও রক্ত চেপে আছে। সে গার্ডদের বলল, এদের সবাইকে জাগিয়ে তোলো। যেমন কথা তেমন কাজ। গার্ডরা সবার চোখে মুখে পানির ঝাপটা দিল। প্রণয় হিংস্র দৃষ্টি সবার দিকে তাকিয়ে আছে। লোকটা ঘর কাঁপিয়ে চিৎকার করতে যাবে, তার হাত থেকে গড়িয়ে পড়া রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। প্রণয় আবারও রামদাটা হাতে তুলে নিল। একে একে বাকি তিনজনেরই একই অবস্থা করলো। তারপর নিজের হাতে দেহগুলো টুকরো টুকরো করলো। সে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কাজ শেষ করে জাভেদকে বলল, পোষা কুকুরগুলোকে এদের মাংস খাইয়ে দাও। এসব হিংস্রতা দূর থেকে দেখছিল দুজন। শুদ্ধ মুখ ফুটে বাঁকা হাসি, আর প্রহেলিকার চোখে মুখে ফুটে ওঠে ভয় আতঙ্ক। এসব দেখে তার মাথায় চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটা দুপুর 1টা। প্রেম পেন্টিং করছে ভীষণ মনোযোগ দিয়ে। সে একজন আর্টিস্ট। সামনে তার আর্ট এক্সিবিশন, এর মাঝেই বোনের বিয়ে। সেজন্য সে মোটেও সময় বের করতে পারেনি। মিক্সিং প্লেটে এক্সোটিক কালার মিশিয়েছে। অয়েল পেপারে শুকানোর সাথে হাত চালাচ্ছে। ঠিক তখনই তার কানের কাছে এলো একজোড়া নূপুরের শব্দ। নূপুরের শব্দ কানে আসতে প্রেমের হাত থেমে গেল, কারণ এই শব্দ তার পরিচিত। সে পেছনে না ঘুরেই বলল, চিত্রা। চিত্রা মুখ ছোট করে বলল, বুঝে গেছ? প্রেম আবারও তুলি নিয়ে নতুন করে রং মেশাচ্ছিল। চিত্রা এসে প্রেমের পাশে দাঁড়ালো। সে প্রেমের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ প্রেম তার একমাত্র ক্রাশ। এই ছেলেটা প্রথমবার দেখে সে ক্রাশ খেয়েছিল। চিত্রা মনে মনে ভাবলো, উফ, ছেলেটা কেন এত সুন্দর হতে হবে? কেন ছেলেটাকে এত সুন্দর দেখতে মন চায়? লাল লাল গালগুলো টেনে ধরতে ইচ্ছে করে। সে মৃদু দৃষ্টিতে চেয়ে আছে, এসব ভাবছে। তার ভাবনার মাঝে প্রেম বলল, কি ব্যাপার চিত্রা, তুমি এখানে? চিত্রা হকচকে উঠল। প্রেমের কণ্ঠের পুরুষালী ধ্বনি তার বুকে হাতুড়ি পেটানোর মতোই অনুভূতি শুরু করলো। প্রেম আবারও গভীর সুরে বলল, কিছু বলবে? চিত্রা দুপাশে মাথা দুলিয়ে বলল, না। প্রেম বলল, ও। চিত্রের পর একটু ইতস্ত বোধ করলো। আপনি আমার একটা ছবি এঁকে দিবেন? প্রেম চশমা ঠিক করে গভীর দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। চিত্রা ওর দিকে তাকিয়েছিল। মেয়েটি যেন কোনো শিল্পীর শ্রেষ্ঠ শিল্পকর্ম। তার গায়ের বরণ হালকা হলুদ, ফর্সা, গোলগাল টানা টানা দুটো চোখ, হালকা কোকড়ানো কোমর অবধি চুল, সব মিলিয়ে মাশাআল্লাহ। সে একজন গুণী শিল্পী, তাই শিল্পের মর্ম বোঝে। প্রেম বলল, সামনে টুলটাতে বসো। চিত্রা না বুঝে বেকুবের মতো তাকিয়ে রইল। প্রেম ওকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল, কি হলো, বসো। চিত্রা বলল, সত্যি আপনি আমার ছবি আঁকবেন? প্রেম কপালে ভাঁজ ফেললো। তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? এসব কথা চিত্রা পাত্তা দিল না। লাফিয়ে উঠে বলল, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসি। বলতে দেরি, ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। প্রেম গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার যাওয়ার দিকে। কেন আগুন দিয়ে খেলতে চাও চিত্রা? এই বাড়িতে অনেকেই আগুন নিয়ে খেলছে।
তাই সেই আগুনে জ্বলে পুড়ে প্রতিনিয়তই ছাই হচ্ছে। ভবিষ্যতে দাবানলে হলে আরো অনেকে চলছে। এই স্পষ্ট ভবিষ্যৎ আমি এখনই দেখতে পাচ্ছি। তাই আমি চাই না সেই তালিকা আমাদের নাম অন্তর্ভুক্ত হোক। কিছু ভালোবাসা ও অপ্রকাশিত সুন্দর। আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাক। এই চাকচিক্য আর অভিজাত্যের ভিড়ে মানবতা হারিয়ে যাক। এই শিকদাররা আসলে যতটা ভালো মানুষ দেখায়, তারা কি আসলে ততটা ভালো? ব্যঙ্গাপ্ত হাসল প্রেম। অষ্টাদশী তুমি শিল্পের চিত্রকর্ম হয়ে থেকো, প্রেমের প্রেমিকা হতে এসো না। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকেই জ্বলেছে আর অনেকেই জ্বলে চলেছে। তোমাকে নিয়ে আমি সেই আগুনে ঝাঁপ দিতে চাই না, যে আগুনে অনেকেই জ্বলেছে আর অনেকেই জ্বলতে চলেছে। মিসেস অনুশ্রী শিকদার ও তার তিন জা মিলে দুপুরের খাবার তৈরি করছে। তাদের মন মানসিকতা কিছুই ভালো নেই, কিন্তু স্বামী সন্তান দরদি নারীরা কোনো সময়ই তাদের স্বামী সন্তানদের না খাইয়ে রাখতে পারে না। অরণ্য ও প্রেরণা সিঁড়ি দিয়ে নামছিল, এমন থমথমে ভাব দেখে তাদের মনও খারাপ হলো। প্রেরণা অরণ্যকে বলল, দেখ আম্মু, ছোট আম্মুদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অরণ্য বলল, চল তাহলে তোকে অনেকটাই মজা দেখাই। বলে সে ছুটে গেল আম্মুর কাছে। আম্মুর গলা জড়িয়ে বলল, আম্মু আমি খুব বেশি রেগে আছি। চারগিন্নি ছোট ছেলের দিকে তাকালেন। অরণ্য দুষ্টু এসে বলল, মেজো আপু তো চলে গেছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে একটা আইডিয়া দিতে পারি। চারগিন্নি চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে রইলেন। অরণ্য মুখ ছোট করে বলল, না মানে তোমাদের খুশির জন্য আমার জীবনে না হয় উৎসর্গই করে দিলাম। মিসেস অর্থী বেগম বললেন, কি বলতে চাস? অরণ্য বলল, তোমরা চাইলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে পারো, তাহলে মেজো আপুর অভাবটা অনুভব হবে না তোমাদের। মিসেস অনুশ্রী বেগম রেগে খুন্তি নিয়ে ছুটলেন। প্রেম এসব কথা শুনে অবাক হলো। তিনগিনি মুখ টিপে হাসলেন। প্রেম পালিয়ে যেতে প্রেরণা বলল, মিশন সাকসেসফুল। প্রেরণা আহম্মকের মতো দেখছিল। তারপর সে হয়েছে উঠল, মেজমা আইডিয়াটা কিন্তু খারাপ না, ভেবে দেখতে পারো। তনুশ্রী বেগম বলল, আইডিয়া আসলেই খারাপ না। অনুশ্রী বেগম বলল, কি বলছিস? ও এখনো অনেক ছোট, ওর বড় ভাইরা রয়েছে। তনুশ্রী বেগম হেসে বলল, আমি প্রীতমের কথা বলছি। প্রণয়ের বিয়ে তো প্রায় 2 বছর হতে চলল। প্রীতমের মা বললেন, যাক আরো 1-2 বছর যাক, ছেলেটা বয়স হোক আর একটু। যতটুকুই বয়স হয়েছে বুদ্ধি কিছুই হয়নি। প্রেরণা দেখলো মা চাচি অন্য বিষয়ে হাসাহাসি করছে, তাই সেও হেসে চলে গেল। চিত্রে একটা লাল শাড়ি পরলো, চোখে হালকা কাজল দিল, কার্লি চুলগুলো খুলে রাখলো, ঠোঁটে লিপস্টিক দিল, কপালে লাল টিপ। ছবি আঁকানো তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য সে সেজে গুজে চিত্রকারকে দেখাতে চায়, তাই এমন সাজগোজ করেছে। তার এই সাজগোজ দেখে কুহু বলল, কাহিনী কি আপু? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক। চিত্রা গলা টিপে বলল, তোকে এত গোয়েন্দাগিরি করতে হবে না, বলে চলে গেল। কুহু ভাবলো, এর আবার কি হলো? চিত্রা পা টিপে টিপে প্রেমের ঘরে গেল। যদিও এটা তার ঘর নয়, এটা তার পার্সোনাল আর্ট গ্যালারি। সে পেছনে এসে দাঁড়ালো। প্রেম না তাকিয়ে বলল, সামনে এসে বসো। সে অবাক হলো, এই লোক বুঝলো কিভাবে? কিছু কথা না বাড়িয়ে সামনে টুলে গিয়ে বসলো। প্রেম ক্যানভাসের আরেকটা পেপার আটকে সামনে তাকালো। তার নয়ন যুগল স্থির হয়ে গেল। লাল শাড়ি আর লাল টিপে তাকে লাল পরি লাগছে। কিছুক্ষণ চোখ নামিয়ে পেন্সিল হাতে তুলে নিল প্রেম। সুদক্ষ হাতে পেপারে হাত চালাতে লাগলো। নিপুণভাবে একটা স্কেচ আঁকলো। প্রত্যেকটা ডিটেলস সে তার মনের মাধুরী মিশিয়ে এঁকেছে। স্ক্র্যাচ শেষ হতে প্লেটে রং মেশাতে লাগলো। পাক্কা 4 ঘন্টা লাগিয়েছে। সেই রং সম্পূর্ণ করতে আরো 2 ঘন্টা লেগেছে। ক্র্যাচ আটকে রাখলো। সর্বমোট 6 ঘন্টা তারা এভাবে একসাথে একে অপরের দিকে তাকিয়ে বসে থাকলো। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এতক্ষণ কারো হাত ব্যথা না বা কোমর ব্যথা করছে না। চিত্রার ছবি দেখে মুগ্ধ চোখে একবার ছবির দিকে তাকালো, আর একবার চিত্রকারের দিকে। কিন্তু প্রেম ঠিক অসন্তুষ্ট হতে পারল না। সে কিছু একটা ভাবলো, তারপর কোনো দ্বিধাসংকোচ ছাড়া চিত্রের কপাল লাল টিপটা খুলে দিয়ে ছবির টিপটা কেউ দিল। এবার পারফেক্ট লাগছে। চিত্র অবাক হলো, মুগ্ধতা সরিয়ে মুখে লজ্জা লালিতা ফুটিয়ে তুলল, আপনাকে অনেক থ্যাঙ্কস।
বলে ছবিটা হাতে নিতে গেলে প্রেম বলল, ডোন্ট টাচ ইট। চিত্রা অবাক হয়ে বলল, এটা আমার ছবি, আমি নিব না। প্রেম বলল, না। চিত্রা বলল, কেন? প্রেম বলল, কারণ এটা আমি এঁকেছি, এটা আমার। চিত্রা বলল, এটা আমার ছবি। প্রেম বলল, সো হোয়াট, তুমি আঁকতে চেয়েছিলে, নিতে চাওনি। এভাবেই দুজন কিছুক্ষণ তর্ক করলো, কিন্তু প্রেম ছবিটা দিল না। শেষে চিত্রা রেগে গেল, লাগবে না আপনার ছবি বলেই মুখে ঝামটা মেরে চলে গেল। এমন বাচ্চামি দেখে প্রেম ঠোঁট বাকিয়ে হাসলো, ছবির দিকে নিষ্পাপ চোখে তাকে ধরে নিতে দিন গড়িয়ে রাতের সূচনা হলো। প্রণয় তিনতলার মাঝামাঝি ছাদে পাতা চেয়ারে বসে ল্যাপটপে দ্রুত হাত চালিয়ে টাইপিং করছে। হাতে তার গরম ধোয়া ওঠা কফির মগ। শিকদার গ্রুপের সকল বোর্ড মেম্বারদের নিয়ে আগামীকাল গ্রুপ মিটিং হবে। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশের প্রথম সারি ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে একটি। শিকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাদমান শিকদার, সিও আবরার শিকদার। আর এই বংশের প্রত্যেক সন্তানই মাস্টার শেষ করে কোম্পানিতে যোগ দেয়। বর্তমানে কোম্পানির দায়িত্বে আছে প্রণয় শিকদার, প্রীতম শিকদার, রাজ শিকদার, প্রেম শিকদার। অরুণ আর সমুদ্র এখনো আন্ডার গ্রাজুয়েট। প্রণয় ল্যাপটপে ইম্পর্টেন্ট মেল পাঠাচ্ছিল, ঠিক তখনই সাদাফ এলো। সে পাশে চেয়ারে বসে গভীর দৃষ্টিতে প্রণয়ের মুখের দিকে চেয়ে রইল। প্রণয় ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? সাদাব ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি মেয়ে যে তোমাকে দেখবো? প্রণয় ভুরু কুঁচকে বলল, তাহলে আমাকে এভাবে চোখ দিয়ে গিলে ফেলার মানে কি? সাদাব মাথায় চাটি মেরে বলল, আমার সামনে এমন অভিনয় করবি না। প্রণয় বলল, যদি তোমার সামনে অভিনয় করতে হয় তাহলে কিভাবে বন্ধু হলে? সাদাবের মুখটা কালো হয়ে গেল। সে সব জানে। প্রণয় শেষ পর্যন্ত সব মাঝে তার মনে কি হয়। আল্লাহ মানুষকে এত ধৈর্য দিয়ে দুনিয়ায় পাঠায়, কই তার তেমন ধৈর্য নেই। সে সব সময় কোনো না কোনো যে সে সব কোনোদিনই পারবে না। তার সঙ্গে যদি এসব হয়, সে সহ্যই করতে পারবে না। প্রণয়ের চোখে মুখে কোনো অনুভূতিহীন। সাদাব বলল, সব ভুলে যা প্রণয়। প্রণয় হাত থামিয়ে দিল। সে কঠিন চোখে সাদাফের দিকে তাকালো। শুধু সাদাফ দেখতে চেয়েছিল আগ্নেয়গিরিটা কতটা সক্রিয়। প্রণয়ের চোখে মুখে দেখে সে বুঝে নিল যা বোঝার। এসব ভাবাও বোকামি, তাছাড়া আর কিছু না। কারণ সে নিজেও তো কারো প্রতি বড্ড আসক্ত। তাকে ছাড়া সাদাফের চলে না। যেভাবেই হোক তাকে নিজের করে নিতেই হবে, এসব হিবিজিবি ভাবছে সাদাফ। প্রণয় ল্যাপটপ বন্ধ করে ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। সিগারেট ধরিয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। এটা তার গত 2 বছরের অভ্যাস। ডার্ক রেড কালারের ঠোঁটগুলো যেন দিন দিন পুড়ে লালচে কালো হয়ে যাচ্ছে। সাদা পেশে পাশে দাঁড়ালো, বলল, এরপর কি করবি? প্রণয় বলল, কি আর করব, যা যেমন চলছে তেমনই চলবে। সাদা বলল, শুদ্ধ যদি প্রিয়তাকে বিয়ে করতে চায় তখন কি করবি? প্রণয়ের সামনে নিকশ কালো অন্ধকারের দিকে তাকালো। উত্তর দিল, খুন করে ফেলবো। ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাববো না। শুধু ও আমার। প্রয়োজন হলে আমি নিজে কি তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দিব। তবুও সে আমার। ওর প্রতিটি স্পন্দনের ওপর শুধু আমার অধিকার, কেবল আবরার শিকদার প্রণয়ের অধিকার। যে যত জীবন পৃথিবীতে বাঁচবে, আমি থাকি বা না থাকি, তাকে প্রণয়ের প্রিয়তা হয়ে বাঁচতে হবে। সেদিকে নজর দিলেই জ্বালিয়ে দিব আমি সবকিছু। সে আমার না হলে কারোই হবে না। সাদাব ভাবল, সে ধ্বংসলীলা শুরু হলো। এ কেমন ধ্বংসলীলা? সে জানে এই বিনাশের শেষ কোথায়, কিন্তু এই গল্পের শেষ পৃষ্ঠায় কার জীবনের পরিণতি কেমন হবে সে জানে না। তবে শুধু এইটুকুই চাই, সবাই যেন ভালো থাকে। সে আবারও বলল, প্রহেলিকার কি হবে? সে তো তোকে সত্যি ভালোবাসে। প্রণয় বলল, কি আবার হবে? বিয়ে করার কথা ছিল, বিয়ে করেছি, সংসার করেছি, সকল দায়িত্ব পালন করেছি, আর কি চাই? সাদাব বলল, তাহলে কি তুই ওকে ভালোবাসবি? না, কখনোই। প্রণয় বলল, আমার ভালোবাসার জন্য কি বিয়ে করতে হয়েছে? তাহলে এখন ভালোবাসার প্রশ্ন আসছে কোথায়? সাদাব বলল, এভাবে কি জীবন চলবে? প্রণয় বলল, দেখা যাক কি হয়। সাদাব বলল, তোরা সবাই কষ্টে আছিস, দেখতে ভালো লাগে না। তোরা সবাই নিজের জায়গায় ঠিক। শুদ্ধ যা করেছে শুধু নিজের ভালোবাসা পাওয়ার জন্যই করেছে, আর এটা অন্যায় নয়। প্রণয় কিছু বলল না।